সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমুখী এনসিপির নেতাকর্মীরা, বিজিবি মোতায়েন। জাপানি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ জন, ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে। ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার জুনিয়র, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা। মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় প্রথমে শ্রীমঙ্গলের চাকোনা এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে হবিগঞ্জের দিকে কিছুটা পথ যাওয়ার পর আবারও বাধার মুখে পড়েন তারা। এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাজরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ছাড়াও সংসদ সদস্য মাহমুদা মিতু উপস্থিত রয়েছেন। গত মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে হবিগঞ্জ ১৪৪ ধারা জারির পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসক হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। উভয় দলের নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাজরুদ্দিন পাটোয়ারি এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন সহ ১০ জন আহত হন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করার পর নেওয়া হয় চট্টগ্রামে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রামে ২ বছর ধরে বেশ কিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে। ইমনের সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নামি দামি রেস্টুরেন্টের আড়ালে পচাবাসী খাবার পরিবেশন, ভেজাল মশলায় রান্না এবং কিচেন অপরিষ্কারের মতো অভিযোগ দীর্ঘদিনের। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক গ্রাহক। দুপুরে চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে সেই সত্যতাই মিলেছে। এখানে মানুষকে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত খাওয়ার পরিবেশনের কথা, সেখানে হচ্ছে চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে একদিকে হচ্ছে খাওয়ার ডিম, সিদ্ধ ডিম ছিলে রেখেছে, একদিকে মাছ, একদিকে হচ্ছে ফ্লোরে যে পরিমাণ ময়লা, সে ফ্লোরের ময়লাগুলো তারা পরিষ্কার করছে। এখানে ভোক্তা অধিকারের একটি অভিযান চলছে। অভিযানে আসার পর ভোক্তা অধিকারের তারা এখানে যে অসঙ্গতিগুলো দেখেছেন, রান্নাঘরে যে অপরিচ্ছন্ন, মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার অঙ্গীকার যারা করে থাকেন বিভিন্ন বড় নামি দামি রেস্টুরেন্টগুলো, সেই রেস্টুরেন্টগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যে হোটেল বা চায়ের দোকান, তাদের কি অবস্থা? মানুষ আসলে কি খাচ্ছেন সেটাই আপনারা দেখেন। খাবারের তেলাপোকা পড়ে আছে, ছোট একটা তেলাপোকা পড়ে আছে, উনি এটা মরে পচে আছে। উনি গতানুগতিক যে বক্তব্যটা সেটাই দিচ্ছেন যে এটা হয়তো কাস্টমারকে দিবেন না, উনি দাবি করছেন। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে আজকে ওনাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা পরবর্তীতে তদারকি করব। যে জিনিসটা ছিল স্যুপ, এটা সেরের জন্য রাখা হয়নি, এটা জাস্ট এতগুলো স্যুপ, এটা কোনো ফলাফল খাওয়ার জন্য রাখছে, ওইখানে হয়তো হয়েছে। পরিবেশনের জায়গাটা কিন্তু তকতকে ঝকঝকে, এটা দেখে বোঝার কোনো উপায় নেই। এখানের ভেতরে রান্নাঘরের এবং রান্নাঘরের আশপাশের যে নোংরা অবস্থা, সেটি কিন্তু এখানকার যারা ভোক্তা তারা কোনোভাবেই
অনুমান করতে পারবেন না। ভোক্তারা প্রতিনিয়ত অভিযান করছে, তাদেরকে সতর্ক করছে, জরিমানা করছে, কিন্তু যারা সংশ্লিষ্ট, যারা এই ধরনের রেস্টুরেন্টগুলো পরিচালনা করছে, যারা খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করছে, তারা কিন্তু এখনো পর্যন্ত সংশোধন হচ্ছেন না। কবে নাগাদ সংশোধন হবে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষকে একটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক সকলের, এ প্রত্যাশা করছি আমরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলার বুড়ি গোয়ালিনী সিপিজি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়ি গোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন। বক্তারা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার শুধু দেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এদিকে মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন সংলগ্ন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়। জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে চুয়াডাঙ্গায় পাখির বাসা ও ডিম রক্ষা নিয়ে একটি প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় ঝুঁকিতে পড়া পাখির বাসা ও ডিম রক্ষায় পাখির প্রতি মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু কিশোররা। গাছের কাটা অংশ থেকে পাখির বাসা নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ডিম ও বাচ্চা বাঁচানোর সেই গল্পই শুনবো আজ। বলছি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গ্রামের একদল কিশোরের গল্প, যারা রক্ষা করেছে ডিম সহ একটি মা পাখিকে। গাছের ডালে বাঁধা বাসায় ডিমে তা দিচ্ছিল মা পাখিটি। হঠাৎ গাছ কাটার শব্দে ভয়ে ডিম রেখে উড়ে গেলেও বারবার ফিরে আসছিল আর নিজের বাসার চারপাশে ঘুরছিল। এমন দৃশ্য দেখে পাখি ও তার ডিমগুলো বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিশোররা। তারা খবর দেয় পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বিপুলকে। পুরো গল্পটি শুনবো তাদের মুখেই। তো এটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ সচরাচর আসলে পাখিতে ভয় পেয়ে চলে যায় বাসা ভেঙে গেলে। ওই শিশুদের সঙ্গে সেখানে উপস্থিত হই এবং যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, তারা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তাদেরকে একটু নিষেধ করার পরে তাদেরকে বলি যে বাসাটাকে যেভাবে বাঁচাতে হবে। তো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখি হ্যাঁ, পাখি ওর ভিতরে যাচ্ছে, আসছে। তো আমরা ওনাদের দিয়ে, অর্থাৎ কুঠারদের দিয়েই আমরা ওই গাছটাকে সুন্দর করে কাটি এবং যে বাসার যে অংশটি সুন্দর করে কেটে আমরা পাশের একটি গাছে, কড়ই গাছে সেটাকে স্থাপন করি এবং কিছুক্ষণ পরে 2-1 ঘন্টা পরে দেখতে পাই যে হ্যাঁ, বসন্তপুরী পাখিটি তার ভিতরে যাচ্ছে এবং আসছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা কুঠার, যারা গাছ কাটে, তাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার যে তারা এটা কখনো এরকম ভাবে তো ভাবেনি। পাখিগুলোর ডিম যাতে নষ্ট না হয় তাই জন্য আমরা পাখিগুলোর ডিমগুলো বাঁচাই এবং বাচ্চাগুলো বাঁচাই। তার ডিম শুদ্ধ সেই গাছটুকু কেটে অন্য গাছে দিলাম। তখন সে তার বাসাটাকে খুঁজে সে ডিম তাওয়া দিতে লাগলো। তার কিছুদিন পরে বাচ্চা ফুটলো, বাচ্চা বড় করে সে চলে গেল। পরিবেশ প্রেমীরা বলছেন এমন ঘটনা প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি মানুষের দায়িত্ববোধের উদাহরণ। এমন মানবিকতাই প্রমাণ করে ইচ্ছে থাকলে মানুষ ও প্রকৃতি নিরাপদে থাকতে পারে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের পর গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল তা অনেকটাই অধরা রয়ে গেছে। সত্য ও নির্ভীক সাংবাদিকতা এখন বাধাগ্রস্ত। এমনকি গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোও এখনও আলোর মুখ দেখেনি। বুধবার রাজধানীর প্রেস ক্লাবে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লব নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এই সময় তারা আরও বলেন, 17 বছর স্বাধীনভাবে মতামত প্রকাশ করা যায়নি। সত্য উপস্থাপনে বিভিন্ন মহলের নজরদারি ছিল। জুলাই পরবর্তী সময়েও সেই অবস্থার পরিবর্তন হয়নি।
আমরা যারা সত্যিকারের গণমাধ্যমে যারা কাজ করতে চান, সত্যিটা প্রকাশ করতে চান, তারা যেমন চ্যালেঞ্জের মধ্যে আছেন, যারা হচ্ছে যে গণমাধ্যমের নিজেদের কথা শুনতে চান, দেখতে চান, গণমাধ্যমকে জনগণের দেখতে চান, তারাও আসলে আমরা আসলে সুখী না এই গণমাধ্যম নিয়ে। এই অবস্থার পরিবর্তন হতে হবে। গত মে ও জুন মাসে নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের একাধিক চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখনও তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুশিন আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। মাস দেড়েক আগে নওগাঁর একাধিক সীমান্ত দিয়ে একাধিক পুশ ইনের ঘটনা ঘটেছিল। সেই পুশ ইনের ঘটনাগুলো বাংলাদেশের বিজিবি কঠোর হাতে দমন করেছিল, কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলো রয়েছে, যে বাসিন্দারা রয়েছে, তারা পুশ ইনের ঘটনা এবং মাঝে মধ্যেই সীমান্তে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তায় আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন কোনো প্রকার দুশ্চিন্তার মধ্যে না পড়ে, কোনো অশান্তি সৃষ্টি না হয়, যার কারণে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার কিন্তু কার্যক্রমগুলো চলছে। তবে নওগাঁর যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছে যাতে পুশ ইন থেকে শুরু করে বিভিন্ন যে সীমান্ত নিয়ে যে জটিলতাগুলো মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে, এগুলো যেন সৃষ্টি না হয়। গত 1.5 মাস আগ থেকেই পুশিনের যে চেষ্টা ভারতের বিএসএফ কর্তৃক, আপনার বর্ডার এলাকায় সব সময় উত্তেজনা থাকে। এর জন্য আমরা চাই যারা এই বর্ডার এলাকায় বসবাসরত যারা আছি আমরা, তারা শান্তিতে থাকার জন্য বিএসএফ এবং বিজিবি বসে যেন এর একটা সমাধান করে। কিছুদিন থেকে ভারতের যে অবস্থান, ভারতের বিএসএফরা বাংলাদেশের ভিতর জোরপূর্বক পুশব্যাক করেছেন এবং এই নিয়ে আমরা স্থানীয়রা প্রচুর আতঙ্কে আছি কখন কি ঘটে। বর্ডারে কোনো হই হাল্লা গন্ডগোল লাগলে আমরা এত বিএসএফ ধাওয়া দেয়, আমাদের বিজিবি এত থাকে, ওরা এত আসা সহযোগিতা করে, ওরা এত আগিয়ে যায়, তখন ওরা এত সরে যায়। এই জন্য দুই দেশেরই সরকার প্রধান পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় যেন সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে, এমনই পরিবেশের সৃষ্টি করবে দুই দেশের সরকার প্রধান আলোচনা সাপেক্ষে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গ্রামের বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে 3,500 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। 36,000-এরও বেশি পরিবার এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ভূমিকম্পের কারণে কুমামোতোর একটি শপিং মলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়েছে। সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একটি কারখানায় চিমনি ধসে পড়ার পর সেখানেও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আবারও বিমান হামলা ও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। এতে 1 জন নিহতের পাশাপাশি গাজা সিটির একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজা সিটির আল মুত্তাকিন মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাশাপাশি মধ্য ও উত্তর গাজায় বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। সেখানে হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। নতুন করে চালানো একাধিক হামলায় 22 জন আহত হয়েছেন। যে কোনো সময় হামলার আশঙ্কায় উপত্যকাটির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের 8 জন সদস্য নিহত হয়েছেন। বুধবার সংগঠনের নিনভে কমান্ড এক বার্তায় এই নিহতের ঘটনার পাশাপাশি আরও 4 সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পশ্চিম এশিয়াতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে 2 দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। এর মাধ্যমে 3 দিন ধরে হামলা পাল্টা হামলা বন্ধ থাকার পর আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। 2026 ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রেখেই ব্রাজিলের হলুদ জার্সি চিরতরে তুলে রাখলেন এই তারকা স্ট্রাইকার। মঙ্গলবার কোপা সুদামেরিকায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের 4-2 গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন 34 বছর বয়সী এই ফুটবলার। সেখানেই তিনি জাতীয় দলের সঙ্গে দীর্ঘ 16 বছরের পথ চলার ইতি টানার কথা নিশ্চিত করেন। 2010 সালে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় তার। দেশের জার্সিতে তার পরিসংখ্যান অত্যন্ত উজ্জ্বল। 130 ম্যাচে 80টি গোল এবং 59টি অ্যাসিস্ট করেন নেইমার। বিশ্বকাপ ট্রফি এবং কোপা আমেরিকার শিরোপা জেতার আক্ষেপ নিয়েই দেশের জার্সি গায়ে দেওয়া অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি। চলতি 2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ 16 ম্যাচে হেরে বিদায় নেওয়ার পরই তার অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই ম্যাচটি হয়ে রইল তার 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ মুখী এনসিপির নেতাকর্মীরা, বিজিবি মোতায়েন। জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে 13 জন, ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে। ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার জুনিয়র, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।